আচ্ছা, আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হলো কর্পোরেট ল। কর্পোরেট ল প্রথম ক্লাস আর কি, ফার্স্ট ক্লাস। কর্পোরেট লর প্রথম ক্লাস। আমরা এর আগে আমাদের একটা ক্লাস শিডিউল দিছি আপনাদের। ক্লাস শিডিউলে আপনার কোম্পানি অ্যাক্ট 1994, এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 2020-তে। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হুম 2020-তে অ্যামেন্ডমেন্ট হয়েছে। একজন জয়েন করছে, অ্যাডমিট কল। এটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে 2020-তে, আমরা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট। আর আমরা শুরুই করব কোম্পানি অ্যাক্টের কোশ্চেন দিয়ে। কোম্পানি অ্যাক্টে আপনারা জানেন কোম্পানি থেকে আপনার 20 থেকে 25, 35 এরকম 30 থেকে 35 কোশ্চেন আসবে। সো চলুন শুরু করে যাই। আচ্ছা, কোশ্চেন শুরু হুম করার আগে আমরা আম, যে আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, এই টপিকস কোন সালে আমাদের আইসিবি টেস্ট করছে, এক্সাম টেস্ট করছে, এক্সাম কোন হুম সালে কোন ভাবে কোশ্চেনটা করছে। দেখেন, নেম চেঞ্জ অফ দ্য কোম্পানি, কোম্পানির নাম চেঞ্জ করা যায় আন্ডার সেকশনস 11, এটা নভেম্বর ডিসেম্বর 2040, নভেম্বর ডিসেম্বর 2023, মার্চ এপ্রিল 2023, জুলাই আগস্ট 2023 এবং মার্চ এপ্রিল 2022। আমি 2020-22 সাল থেকে কোশ্চেন রিসার্চ করছি। প্রত্যেকবারই এই আন্ডার সেকশন 11 আপনার আসতেছে। নেম অফ দ্য কোম্পানি, চেঞ্জ অফ নেম, এটা প্রত্যেকবারই আসে। ওপিসি আপনারা জানেন আন্ডার সেকশন 11 এর এ ক বলা হয়। ক মানে ওয়ান, কি ওপিসি মানে কি, ওয়ান পার্সন কোম্পানি, ওয়ান পার্সন কোম্পানি, এটা একটা নতুন। আচ্ছা, কার জন্য একটা মাইক, একটু মাইকটা যদি সাইলেন্ট করেন তাহলে আপনাদের কোশ্চেন করার সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ। ওপিসি মানে ওয়ান ম্যান ওয়ান পার্সন কোম্পানি, এটা আন্ডার সেকশন 11 এর এ। এটাও রিসেন্ট যতবার আসছে, যেমন মার্চ এপ্রিল, এইবারও 2025-এ আপনার 2025 আপনার আসছে। নভেম্বর ডিসেম্বর 2024-এ আসছে। ওপিসি মানে ওয়ান পার্সন কোম্পানি। মার্চ এপ্রিল 2022 মার্চ এপ্রিলেও আসছে এই ওপিসি। আপনার নতুন যে আইনে ওয়ান পার্সন কোম্পানি আন্ডার সেকশন 11 এর এ, এটাও আপনার প্রত্যেক প্রাইমারি কোশ্চেন এখানে 5-6 মার্ক টেস্টেড হয়। অল্টারেশন অফ মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম অল্টারেশনস, এটা মার্চ এপ্রিল 2025-এই আসছে। যে আপনার এইবার যারা কোশ্চেন মানে পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই দেখেন একটা রেজুলেশন করতে বলছে, বোর্ডকে একটা রেজুলেশন করতে বলছে। এরপরে সে একটা মেমোরেন্ডাম মানে অথরাইজ ক্যাপিটাল চেঞ্জ করবে, অথরাইজ ক্যাপিটাল চেঞ্জ করবে। এই মার্চ এপ্রিল 2025-এ বলছে অথরাইজ ক্যাপিটাল চেঞ্জ করার ক্ষেত্রে আমার যে মেমোরেন্ডাম আর্টিকেলের মেমোরেন্ডাম চেঞ্জ করতে হবে, এই কিভাবে এটা চেঞ্জ করা যায়, ড্রাফট এ রেজুলেশনস, ড্রাফট এ রেজুলেশন টু দ্য বোর্ড অফ ডিরেক্টর। এরপরে আপনার মেম্বার অফ দ্য প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, এটা অনেকবারই আসছে। জাস্ট আমি রিসেন্ট 22 থেকে 24-এ আন্ডার সেকশন 20 সাবসেকশন 1 অ্যান্ড কিউ, জুলাই আগস্ট 2024-এ একটা কোশ্চেন টেস্ট করছে 5 মার্কের। ইনকর্পোরেশন অ্যাসোসিয়েশনস আন্ডার সেকশনস, এটাকে আন্ডার সেকশন আমরা পড়ব 4 দিয়ে শুরু করব। এটা মার্চ এপ্রিল 2022-এ আসছে। সো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো নেম অফ কোম্পানি অ্যান্ড চেঞ্জেস অফ নেম, ওপিসি। এইগুলো আমার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আপনার আমার প্রথম লেকচারে। সো এখানে আমরা অনেকগুলো আপনার সেকশন পড়ে ফেলবো। কোম্পানি অ্যাক্ট 1994 এবং 2020। নেক্সট স্লাইডে আমরা চলে যাই। আমরা মূল ধারাতে আসলাম। জাস্ট আমার এই
স্লাইডে আমরা কি কি আপনাদের সাথে শেয়ার করব। এই হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মোটামুটি প্রিলিমিনারি কোশ্চেন যেটাকে বলা হয়। সো অ্যাবাউট দ্য কোম্পানি, আপনারা জানেন কোম্পানি, কোম্পানি অ্যাক্টের যেটা কোম্পানি অ্যাক্টের মধ্যে লিপিবদ্ধ যেগুলো কোম্পানি, সেখানে কোম্পানি বলে আমরা জানি। কোম্পানি অ্যাক্ট 1994 is the law that governs in corporate domestic entities in Bangladesh, and that is main strategy governing the creations and functioning dissolution of the company, the definition of the company এবং রেজিস্টার হতে হবে আর জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম, জয়েন্ট স্টক কোম্পানিজ এবং ফার্মে তার রেজিস্ট্রেশন হতে হবে। আন্ডার সেকশন 4 এ যেটা বলছে ইনকর্পোরেশন অফ অ্যাসোসিয়েশনের আন্ডারে যে একটা বলা হয়েছে প্রভিশনস অফ পার্টনারশিপ এক্সিডিং সার্টিন লিমিট। আপনার পার্টনারশিপের যদি এক্সিডিং সার্টিন লিমিট হয়ে থাকে, মানে এটা আন্ডার সেকশন 4 আমরা প্রথম এটা দিয়ে শুরু করব। আন্ডার সেকশন 4 এ বাংলায় বলছে যে এটা আপনার নির্দিষ্ট সংখ্যার অধিক সংখ্যক ব্যক্তি বা সমন্বয় অংশীদারি কারবার গঠন ইত্যাদি নিষিদ্ধ করার কথা বলছে, প্রভিশন অফ দ্য পার্টনারশিপ এক্সিস্টিং সার্টিন মেম্বার। সো এখানে যে পার্টনারশিপ অ্যাক্টের নির্দিষ্ট সংখ্যার অতিরিক্ত যদি হয় তাহলে কোল আপনার করতে পারবেন না অ্যাক্ট অফ পার্লামেন্ট। যেমন এখানে 4টা সাবসেকশন 5টা সাবসেকশন আছে। এটা আবার আপনার মার্চ এপ্রিল 2022-এ একটা কোশ্চেন, একটা জাস্ট থিওরিটিক্যাল এরকম একটা কোশ্চেন এটার আলোকে চলে আসছে, সেটাও আমি আপনার এখানে বলছি। এই দেখে ইনকর্পোরেশন কর্পোরেশন মার্চ এপ্রিল 2022-এ এই আন্ডার সেকশনে কোশ্চেন আসছে। কি বলা হচ্ছে এই আন্ডার সেকশনে, আপনার এই আইনের অধীনে যদি নো কোম্পানি অ্যাসোসিয়েশন ও পার্টনারশিপ কনসিস্ট মোর দেন 10%, যদি 10 জনের অধিক গঠিত হয়, 10 জনের অধিক গঠিত হয়, শ্যাল বি ফর্মড অর এ পারপাস অফ ক্যারিং on a business of banking unless it is registered as a company under this act or is formed by or under any other act of parliament. এটার কি, এই আইনের অধীনে কোম্পানি হিসেবে নিবন্ধিত না হলে অথবা অন্য কোনো আইনের দ্বারা গঠিত না হলে, অন্য কোনো আইনের দ্বারা গঠিত না হলে ব্যবসা পরিচালনা, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে 10-এর অধিক ব্যক্তি সমন্বয়ে কোনো কোম্পানি বা সমিতি অংশীদারি কারবার গঠন করা যাবে না। আন্ডার সেকশন 2 তে যেটা বলছে, নো কোম্পানি অ্যাসোসিয়েশন অর পার্টনারশিপ কনসিস্ট মোর দেন 20% shall be formed for the purpose of carrying on other business that has for its object acquisition and gain by the company, association or partnership or by any individual members thereof unless it is registered as a company under this act or formed under the এর কি এইরকম বলছে যে এই আইনের অধীনে কোম্পানি যদি নিবন্ধন না হয় অথবা অন্য কোনো আইনের অধীনে যদি কোম্পানি নিবন্ধিত না হলে তাহলে কি হবে, 20 জনের অধিক ব্যক্তি সমন্বয়ে যে কোনো কোম্পানি অথবা সমিতি অথবা অংশীদারি কারবার গঠন করা যাবে না, যার উদ্দেশ্য হচ্ছে ব্যাংক ব্যবসা ব্যতীত অন্য কোনো ব্যবসা পরিচালনা হলে উক্ত কোম্পানি সমিতি এবং কারবার ইয়ার সদস্য মুনাফা অর্জন করে, এরকম একটা উদ্দেশ্য। This section shall not apply to joint family carrying on the carrying business or trade. এই সেকশন আপনার জয়েন্ট ফ্যামিলি বিজনেসে অ্যাপ্লাইড হবে না। এরপরে আন্ডার সেকশন 4 এ যেটা বলছে, এভরি মেম্বার অফ দ্য কোম্পানি অ্যাসোসিয়েট অর পার্টনারশিপ ক্যারিং অন দ্য বিজনেস ইন্টার কন্ট্রাভেনশন অফ দিস সেকশন শ্যাল বি পার্সোনালি লাইবল অল লাইবিলিটিস ইনকার্ড সাচ বিজনেস। যদি এই আন্ডার সেকশনগুলো যদি সে ভায়োলেট করে থাকে, যদি কোনো কোম্পানি অথবা সমিতি অথবা অংশীদারি কারবার এই ধারার বিধানগুলো লঙ্ঘন করে থাকে বা লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করে, তাহলে কি হবে, উক্ত উদ্ভূত দায় দেনার জন্য তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবে, এনি পারসন হু ইজ এ মেম্বার অফ এ কোম্পানি অ্যাসোসিয়েট অর পার্টনারশিপ ফার্ম ইন কন্ট্রিবিউশন অফ দিস শ্যাল বি পানিশেবল। সেটা আবার 5,000-এর বেশি হবে না। এই ধারা যদি অমান্য করে কোনো গঠিত কোনো কোম্পানি এবং সমিতি এবং অংশীদারি কারবারের প্রত্যেক সদস্য অত্যাধিক অর্থাৎ 5,000-এর বেশি, 5,000-এর মানে 5,000-এর অর্থদণ্ডে দণ্ডিত হবে, নট 5,000-এর বেশি হবে না, পানিশেবল অফেন্স। সো এই আন্ডার সেকশনে নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা?
তরিকুল ভাই। না, ঠিকই আছে। এই মুহূর্তে কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তো তাহলে কোশ্চেন যদি থাকে একটু নোট ডাউন করে রাখেন, কারণ অনেক আমি প্রিভিয়াস সালের কোশ্চেনগুলো একটু আলোচনা করব আমি যেগুলো পড়াবো আজকে। ওকে। সো কোম্পানি তো আর্টিফিশিয়াল লিগ্যাল পারসন, আপনি জানেন, সবাই জানে। সেপারেট লিগ্যাল হুম, এন্টিটি, পারপিচুয়াল সাকসেশনস, লিমিটেড লাইবিলিটি, ট্রান্সফারেবল শেয়ার ইন পাবলিক কোম্পানি, এটা আমি একটু পরে পড়াবো। দ্য শেয়ার আর ফ্রিলি ট্রান্সফারেবল, কমন সিল থাকতে হবে, সেপারেট প্রপার্টি থাকতে হবে, অ্যান্ড ক্যাপাসিটি টু সু অ্যান্ড বিং সুড, সে নিজেও মামলা করতে পারবে এবং তার বিরুদ্ধেও মামলা করতে পারবে, মানে আর্টিফিশিয়াল লিগ্যাল পারসন অ্যান্ড সেপারেট এন্টিটি। সো কোম্পানি তো দুই প্রকার, আমরা সবাই এটা একদম প্রিলিমিনারি আলোচনা আজকে। প্রাইমারি মানে আপনার ফান্ডামেন্টাল বলা যেতে পারে। দ্যার আর টু টাইপস অফ কোম্পানিজ, একটা হলো পাবলিক অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেকশন 2Q, প্রাইভেট কোম্পানি means a company by the article restrict to right transfer তার শেয়ারটা সে ট্রান্সফার করতে পারবে না। এনি ইনভাইটেশন টু দ্য পাবলিক, জনগণের প্রতি সে ইনভাইটেশন আমন্ত্রণ করতে পারবে না টু সাবস্ক্রাইব অফ ইট শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার। লিমিট দ্য কোম্পানি অফ ইটস মেম্বার টু 50। এই কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি হলো 50 জনের বেশি মেম্বার হতে পারবে না। টু আর মোর পার্সন হোল্ড ওয়ান আর মোর শেয়ার, এক দুই বা ততোধিক ব্যক্তি, 5জন ব্যক্তি 2টা শেয়ার হোল্ড করতে পারবে, 10জন ব্যক্তি 2টা শেয়ার হোল্ড করতে পারবে, বাট 50 জনের অধিক হতে পারবে না। জয়েন্টলি তারা শেয়ার হোল্ড করতে পারবে, বাট 50 জনের বেশি হোল্ড করতে পারবে না। দে শ্যাল বি ট্রিটেড অ্যাজ এ সিঙ্গেল পার্সন। যদি এক বা একাধিক ব্যক্তি একটা শেয়ার হোল্ড করে, তাদেরকে একজনকে বলা হবে, একজন। ধরেন 5জন মিলে 2টা শেয়ার হোল্ড করতেছে, তাহলে 2টাকে কাউন্ট হবে, 2টা শেয়ার কাউন্ট হবে। প্রাইভেট কোম্পানি মে বি লিমিটেড বাই দ্য শেয়ার, লিমিটেড বাই দ্য গ্যারান্টি, দে ক্যান নট বি প্রাইভেট কোম্পানি উইথ আনলিমিটেড লাইবিলিটিস। পাবলিক লিমিটেড কোম্পানি নিয়ে করব, তার আগে এই প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে আহ, যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা আমরা একটু দেখে আসি। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে আমাদের বিগত সালে যে কোশ্চেনটা টেস্ট করা হয়েছে সেই কোশ্চেনটা আমরা একটু জাস্ট দেখে আসি। আচ্ছা, জুলাই অগস্ট 2024-এ প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে একটা সুন্দর একটা কোশ্চেন করছে, আমি এর সাথে অ্যান্সারও নিয়েছি। এবিসি লিমিটেড ইজ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। রিসেন্টলি দ্য কোম্পানি হ্যাজ কন্ডাক্টেড অ্যান ইন্টারনাল রিভিউ অ্যান্ড ডিসকভার্ড দ্যাট ইট হ্যাজ 56 মেম্বার। 56 মেম্বার, মেম্বার কয়জন? 56 জন, 5 of whom are employees who have been given the share as a part of as employee stock ownership plan. PQR and Kong Chartered Accountant Firms is retained consultant for legal and secretarial service to the company. You are a director of PQR and Kong. Requirement: Board of Director of the company has inquired you a formal letter as follows. Can the company be operate a private limited company with 56 members where 5 members are its employees in light of Company Act 1994? What would be next step of the board of director? So এই কোশ্চেনটা বলেন তো, এটা কি পারবে 56 জন মেম্বার দিয়ে সে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি অপারেট করতে পারবে? এনিবডি এলস? না, পারবে না তো। পারবে না ভাই, পারবে না। এনিবডি এলস? আর কেউ? ওর 5 জন বাদ দিলেও তো 51 জন হয়ে যাচ্ছে, একজন বাড়তি। 5 জন বাদ দিলেও 51 জন থাকতেছে। 5 জন বাদ দিলেও 1 জন থাকতেছে, তার মানে এটা সে করতে পারবে না আজ, কারণ করতে 5 জন পারবে তো না। এমপ্লয়। যদি এমপ্লয় 50 জন হতো, 55 হতো, তাহলে সে করতে পারতো, তাই না? হ্যাঁ, পারতো, তখন 50 হইতো আর কি। 50 হতো, রাইট। But under the Company Act 1995, private limited company is defined and regulated by certain key provisions, particularly regarding the number of company. যে 5 জন এমপ্লয়ি আছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, ওই যে দেখেন লেখার স্টাইলটা দেখেন, কি প্রভিশন অ্যান্ড ডেফিনেশনস। আমি
আন্ডার দ্য সেকশনে যে কথাগুলো বললাম আপনাদের, যে এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি অ্যাকর্ডিং টু কিউ, প্রাইভেট কোম্পানি মিনস এ কোম্পানি বাই হুইজ বাই দ্য ইটস আর্টিকেল অনুযায়ী কি, সে আর্টিকেল অনুযায়ী restrict to right to transfer of its share if any, limits the number of its members to 50, excluding person who are in employment, এক্সক্লুডিং দ্য পারসন হু আর ইন এমপ্লয়মেন্ট, যারা এমপ্লয়মেন্ট আছে তাদেরকে এক্সক্লুড করে নাম্বার হতে হবে 50, প্রভিডস এনি ইনভাইটেশন টু পাবলিক টু সাবস্ক্রাইব ফর শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার অফ দ্য কোম্পানি। সো আমার এইটুক মুখস্থ রাখতে হবে, এই তিনটা মানে সেকশন 2 এর এই তিনটা জিনিস আপনাকে মুখস্থ রাখতে হবে, কারণ এই তিনটা না লেখা পর্যন্ত আপনি মার্ক পাবেন না। এটা হলো লয়ার ভাষা, লয়ার ভাষাটা আপনাকে মুখস্থ রাখতে হবে এবং ভাষা আপনার আপনার ভাষায় লিখবেন, কিন্তু কন্টেন্ট যাতে চেঞ্জ না হয়। সো মেম্বার আপনার 50 জনের বেশি হতে পারে, যে টোটাল মেম্বার যদি আমি করি তাও হলো আপনার 51%। According to Company Act 1994, a private limited company must limit its member 50 actually employees. In this case, the company has 51 non-employee members, and তারপর আমার এটা allowable member হলো 50, সো এটা সে করতে পারবে না। আমরা আবার আমার ইস্যু চলে যাই। Public limited company, public company, section 2R state that public company means a company incorporated under this act or under any law at any times in force before commencement of the act that is not a private company, সেটা প্রাইভেট কোম্পানি না। সো আমার কিছু টেস্টেড আবার দুইটা ক্লাস টেস্ট দিছি এই দুটা লোকে, মিস্টার এক্স অ্যান্ড হিজ ওয়াইফ হু আর অনলি টু শেয়ার হোল্ডার অফ এ প্রাইভেট কোম্পানি, they died an accident, does company come in to the end, এই কোম্পানি কি শেষ হয়ে যাবে? দুইজনে মারা গেছে অ্যাক্সিডেন্টে, শেষ হবে না। কোম্পানি শেষ হবে না। আমরা তো অলরেডি আগে পড়ে আসছি, আর্টিফিশিয়াল লিগ্যাল পারসন, সেপারেট লিগ্যাল এন্টিটিস, পারপিচুয়াল সাকসেশন, লিমিটেড লাইবিলিটি। তার মানে আমার কোম্পানি মারা গেলেও কোম্পানি শেষ হবে না। কোম্পানি যদি তার অ্যাসেট থাকে, লাইবিলিটি থাকে, তাহলে এর অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হবে, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে এটা গভর্নমেন্টের আওতাধীন চলে যাবে আর কি। কোম্পানি আপনার এন্ড হবে না, কাম টু ইনটু এন্ড। Class test 2, XYZ private limited company, it was found that there are fact 54 members. On inquiry, it was ascertained that 6 members are employees of the company. They are acquired the share and while they were employee of the company. So আমার এই প্রাইভেট লিমিটেড কোম্পানির যে ডেফিনেশন আছে, তাহলে এইটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সে অপারেট করতে পারবে না। 54 জন থেকে 6 জন যদি বাদ দিই তাহলে 48। ওকে, এখন আমার এটা ডেফিনেশন আকারে আপনার আন্ডার সেকশন 6, 7, 8। তো পাবলিক লিমিটেড কোম্পানি মে বি ক্লাসিফাইড ইনটু 3 টাইপস, তিনটা টাইপে একটা পাবলিক লিমিটেড কোম্পানি ক্লাসিফাইড হয়ে থাকে। সো এই যে এই দুইটা আন্ডার সেকশনে আমার যে দুইটা কোশ্চেন আসছে সেটা আমি আপনাদের দেখালাম। আরেকটা কোশ্চেন আসছে সেটা একটু দেখাই দিই। এই যে প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট, এখানে ওই যে ইনকর্পোরেশন কন্ট্রাক্টে যেটা আমরা পড়ছি সেটা ওটা ডাইরেক্টলি না, জাস্ট একটা আন্ডার দ্য কন্ট্রাক্ট লায়াবিলিটি এটা একটা পড়ছে। ওকে, পাবলিক companies may be classified into 3 categories. একটা হলো আন্ডার সেকশন 6 কোম্পানি লিমিটেড বাই দ্য শেয়ারস, আন্ডার সেকশন 7 কোম্পানি লিমিটেড বাই দ্য গ্যারান্টি, আন্ডার সেকশন 8 আনলিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি আনলিমিটেড কোম্পানি হতে পারে, গ্যারান্টি হতে পারে লিমিটেড, এবং শেয়ার দ্বারা লিমিটেড হতে পারে। বাট প্রাইভেট লিমিটেড কোম্পানি অবশ্যই লিমিটেড শেয়ার হবে, মাস্ট বি লিমিটেড। এই দেখেন, লিমিট দ্য মেম্বার্স মাস্ট বি লিমিটেড, আনলিমিটেড হওয়ার কোনো সুযোগ নেই। সো আমরা একটু জাস্ট কন্টেন্টগুলো একটু দেখে নিই, কন্টেন্টগুলো আপনাদের একটু
বোঝানোর চেষ্টা করি। Company limited by the share, limited by the grantee, and limited by unlimited company, their content may be same. প্রথম মেমোরেন্ডামের কন্টেন্ট কি কি থাকবে? মেমোরেন্ডামের আলোকে তার নাম থাকবে, কোম্পানির নাম থাকবে, কোম্পানি অ্যাড্রেস থাকবে, কোম্পানি কি উদ্দেশ্যে গঠিত হচ্ছে, ফর্ম হচ্ছে, কোম্পানির অবজেক্টিভ থাকবে, কোম্পানির লায়াবিলিটি অফ দ্য মেম্বার্স, মেম্বারদের কতটুকু লায়াবিলিটি থাকবে, অ্যান্ড অ্যামাউন্ট অফ দ্য শেয়ার ক্যাপিটাল। এই পাঁচটা আপনার কি কম্পোনেন্ট লিমিটেড বাই দ্য শেয়ারস, এই পাঁচটা মেমোরেন্ডামে থাকবে। নেম, অ্যাড্রেস, অবজেক্ট, লায়াবিলিটি, অ্যামাউন্ট, এই পাঁচটা মেমোরেন্ডামে থাকবে। আর কি থাকবে? ইচ সাবস্ক্রাইবার অফ দ্য মেমোরেন্ডাম শ্যাল টেক অ্যাটলিস্ট ওয়ান শেয়ার। একটা শেয়ার তাকে, যারা ওই মেমোরেন্ডামে সিগনেচার করবে তাদের একটা শেয়ার আপনাকে থাকতে হবে, মিনিমাম একটা শেয়ার। ওই আপনার মেমোরেন্ডামে যারা মেমোরেন্ডামের বাংলা হলো সঙ্গ স্মারকে যারা স্বাক্ষরকারী তার ন্যূনতম একটা শেয়ার থাকবে। সঙ্গ স্মারকে যারা স্বাক্ষর করবে তাদের ন্যূনতম একটা শেয়ার থাকবে। হিজ সাবস্ক্রাইবার শ্যাল রাইট অপোজিট হিজ নেম দ্য নাম্বার অফ শেয়ার। তার সঙ্গ স্মারক স্বাক্ষরকারী যারা থাকবে প্রত্যেক ব্যক্তি তাদের নামের বিপরীতে তার গৃহীত শেয়ার সংখ্যা উল্লেখ থাকবে। তাদের নামের বিপরীতে তারা কতটুকু শেয়ার থাকবে সেটা উল্লেখ থাকবে। কোম্পানি লিমিটেড বাই দ্য গ্যারান্টি আন্ডার সেকশন 7 এই যদি এই ফর্মে গ্যারান্টির আলোকে যদি পাবলিক লিমিটেড কোম্পানি গঠিত হয়ে থাকে তাহলে মেমোরেন্ডামে কি থাকবে? মেমোরেন্ডামে থাকবে আপনার নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, অবজেক্ট থাকবে। এটা সব ক্ষেত্রে সমান, নেম, অ্যাড্রেস, অবজেক্ট। ওই কোম্পানির অবজেক্ট কি? লিমিটেড অফ দ্য লায়াবিলিটি অফ দ্য কোম্পানি লায়াবিলিটি থাকবে। এবং আরেকটা কি থাকবে? ইচ মেম্বার আন্ডারটেক টু কন্ট্রিবিউট অফ দ্য অ্যাসেট। যখন কোনো কোম্পানি আপনার অবলুপ্ত হবে, কোনো কোম্পানি অবলুপ্ত হবে এবং ওই সদস্য যে প্রত্যেকটা সদস্য এভরি মেম্বার আন্ডারটেক টু কন্ট্রিবিউট টু দ্য অ্যাসেট অফ দ্য কোম্পানি ইন দ্য ইভেন্ট অফ বিং উন্ড আপ। তাদের অ্যাসেটের মানে নিজেদের যে পারস্পরিক অ্যাসেট সমন্বয়ের মাধ্যমে একটি নির্দিষ্ট অঙ্ক অর্থ প্রদান প্রতিশ্রুতিবদ্ধ হবে। যে ও যখন কোম্পানি অবলুপ্ত হবে তাদের এসেট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ পরস্পর সমঝোতার মাধ্যমে এটাকে কন্ট্রিবিউট করতে হবে। এটা একটা নতুন লিমিট গ্যারান্টির জন্য আলাদা। আর একটা আছে, যদি দ্য কোম্পানি শেয়ার ক্যাপিটাল থাকে, ইফ দ্য কোম্পানি হ্যাজ এ শেয়ার ক্যাপিটাল, তাহলে কি থাকবে? শেয়ার ক্যাপিটাল থাকবে যদি শেয়ার মূলধন নিয়ে নিবন্ধন হওয়ার প্রস্তাব থাকে, টাকার অঙ্ক যে পরিমাণ থাকবে সেই অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শেয়ার আপনার মূলধন বিভাজন উল্লেখ করতে হবে। যেমন স্টেট অফ দ্য নেম অফ দ্য শেয়ার উইথ হুইচ দ্য কোম্পানি প্রসেসেস টু বি রেজিস্টার্ড। ইচ সাবস্ক্রাইবার শ্যাল রাইট অপোজিট অফ ইজ দ্য নেম দ্য নাম্বার অফ দ্য শেয়ার। তার শেয়ারের অপোজিটে, তার নামের অপোজিটে নাম্বার অফ শেয়ার কতটুকু আছে সেটা লিখতে হবে। ইচ সাবস্ক্রাইবার শ্যাল রাইট অপোজিট অফ হিজ নেম। তার নামের পিছনে তাকে কি করতে হবে? স্বাক্ষর করতে হবে। প্রত্যেক সঙ্গ স্মারকের স্বাক্ষরকারীর প্রত্যেক ব্যক্তি তার নামের বিপরীতে গৃহীত শেয়ারের সংখ্যা উল্লেখ করতে হবে। এটা হলো আপনার কোম্পানি লিমিটেড বাই দ্য গ্যারান্টি। আনলিমিটেড কোম্পানি যদি কোনো লিমিটেড না থাকে, লিমিটেড কোম্পানি না, আনলিমিটেড কোম্পানি আলোকে কোম্পানি যদি গঠিত হয়ে থাকে তাহলে তিনটা জিনিস আপনার থাকবে, চারটা: নেম, অ্যাড্রেস, অবজেক্টিভ, অ্যামাউন্ট। এখানে আর কোনো লিমিটেড থাকবে না, এই চারটা জিনিস সেম। প্রত্যেকটা জিনিস, প্রত্যেক শেয়ার হোল্ডার মানে সাবস্ক্রাইবার তাদের একটা শেয়ার বাধ্যতামূলক নিতে হবে এবং শেয়ারের বিপরীতে কি তাদের কতটুকু শেয়ার, তাদের নামের স্বাক্ষরের বিপরীতে কতটুকু শেয়ার সে নিচ্ছে সেটা উল্লেখ থাকবে। এনি কোশ্চেন এই তিনটা আন্ডার সেকশনে? না ঠিক আছে। আচ্ছা ভাই, পিএলসি যেটা বলি আমরা, ওটা কি লিমিটেড বাই শেয়ার? ভাই আমি তো আন্ডার সেকশন 6, 7, 8 এখনো 11তে আসি নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি। হ্যাঁ 11তে আসি, আপনি কোশ্চেন অটোমেটেড সলভ হয়ে যাবে। এখন আমি এর সাথে রিলেটেড করে আপনার আন্ডার সেকশন 231 এবং 232 আমি পড়ব। একজন কোম্পানি সে প্রাইভেট থেকে পাবলিক হতে পারে না? প্রাইভেট থেকে সে পাবলিকে যেতে পারে, তাহলে অ্যাটলিস্ট তার মেম্বার নিয়ে আসতে হবে 2 থেকে 7-এ নিয়ে চলে আসতে হবে। 7-এ নিয়ে আসতে হবে। আর উদ্যতন হলো আপনার শেয়ারের দ্বারা সীমাবদ্ধ। এবং প্রথম কাজ করতে হবে আপনার আর্টিকেল চেঞ্জ করে ফেলতে হবে। প্রথম কাজ হলো আপনার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন চেঞ্জ করে ফেলতে হবে।
এবং ফর দ্য অল্টারনেশনস আপনার প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেডে যাওয়ার জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে। থার্ড, আপনার অল্টারেশন করার জন্য আপনাকে প্রসপেক্টাস অথবা স্টেটমেন্ট ইন লাইট অফ প্রসপেক্টাস আপনাকে রেজিস্ট্রারকে জমা দিতে হবে 30 দিনের মধ্যে। পিরিয়ড আপনার 13 ডেজ। তাহলে আন্ডার সেকশন 231 বলছে কনভার্সন অফ দ্য প্রাইভেট লিমিটেড কোম্পানি ইনটু পাবলিক লিমিটেড কোম্পানি। এটা বিস্তারিতভাবে আমরা 231 যখন পড়াবো বিস্তারিতভাবে এবং আপনার অল্টারেশন অফ দ্য কোম্পানি যখন প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড হবে আপনার রেকর্ড হবে 30 দিনের মধ্যে হবে রেজিস্ট্রারের কাছে ফাইল জমা দিতে হবে এবং সাথে কি থাকতে হবে প্রসপেক্টাস অথবা স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস। ওকে, এরপরে আপনার যদি কোনো পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তর হতে চায় আন্ডার সেকশন 232 আলোকে, তা কোম্পানি প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানি যখনই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত প্রথম কাজ হলো তাদের মেম্বার নিয়ে আসতে হবে 50 জনের মধ্যে সীমাবদ্ধ করতে হবে এবং কনভার্টেড দ্য প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা স্পেশাল রেজুলেশনের মাধ্যমে আপনার আর্টিকেল অল্টার করে এটাকে আপনার ওই রিটেন কনসেন্ট জানাতে হবে আপনার এই সবাইকে। এবং এটা পাবলিক থেকে প্রাইভেট করতে হলে আপনাকে ডেইলি নিউজ পেপারে আপনাকে নিউজও করতে হবে। আর এর সাথে যদি কোনো কোম্পানি সিকিউরড ক্রেডিটর থাকে, পাওনাদার থাকে, তাহলে তাদের কাছ থেকে রিটেন কনসেন্ট নিতে হবে আপনার রেজুলেশন পাস করার আগে, পাসিং মানে বিফোর পাসিং দ্য রেজুলেশন আন্ডার সেকশন 1। এবং এইটা করার পর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আপনাকে ডিলিস্টেড করে দিবে, পাবলিক লিমিটেড কোম্পানি ডিলিস্টেড করে দেবেন। এখানে ক্লাস টেস্ট একটা এরকম আসছে আপনার 22 সালের আগে, 22 সালের পর এরকম কোনো কোশ্চেন আসে নাই, 22 সালের আগে কোশ্চেন আসছে ইজ ইট নেসেসারি টু কনভার্ট দ্য কোম্পানি ইনটু দ্য পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানি করতে গেলে তাহলে আপনাকে এই যে এটা অ্যাটলিস্ট 7 মেম্বারে আপনাকে উন্নতি করতে হবে, আবার আর্টিকেল চেঞ্জ করতে হবে, আপনাকে রেজুলেশন করতে হবে, এরপরে আপনার 30 দিনের মধ্যে রেজিস্ট্রারের কাছে প্রসপেক্টাস অথবা স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস আপনাকে জমা দিতে হবে। দেন সে আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করবে। রেস্ট্রিকশনস অল্টারেশন অফ মেমোরেন্ডাম, এই যে মেমোরেন্ডাম অল্টারেশন করার জন্য কিছু রেস্ট্রিকশন থাকতে পারে। এর জন্য একটা কোশ্চেন আসছে, এইবার এই কোশ্চেনটা আমরা একটু দেখে আসি কি কোশ্চেনটা আসছে। দেখা যায় না, 25 সালে একটা কোশ্চেন আসছে। আচ্ছা, এই যে একটা কোশ্চেন আসছে দেখেন, বলছে অ্যাজ এ কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্টেন্ট, আমি রিকোয়ারমেন্টটা পড়তেছি, অ্যান্ড কোম্পানি সেক্রেটারি of the company you have been advised to prepare draft resolutions for the board। বোর্ডের যে রেজুলেশনটা অ্যান্ড শেয়ার হোল্ডার একদম সাধারণ অ্যাপ্লিকেশনের মতো একটা রেজুলেশন করতে হবে। এটা কে জন আমাকে বলছিল ভাই একটা আমি একটা রেজুলেশন ফরম্যাট আপনাদের দিয়ে দিব। বলছে ড্রাফট রেজুলেশন টু দ্য বোর্ড অ্যান্ড লাইক এজ এ লেটারের মতো, অ্যাপ্লিকেশনের লেটার মতো, রেজুলেশন টু বোর্ড অ্যান্ড শেয়ার হোল্ডার মিটিং টু কনসিডার দ্য ইনক্রিজ অথরাইজড শেয়ার ক্যাপিটাল। অথরাইজ শেয়ার ক্যাপিটাল সে কি করতে চাচ্ছে, ইনক্রিজ করতে চাচ্ছে। যা শেয়ার ক্যাপিটাল ছিল সেটাকে ইনক্রিজ করবে শেয়ার ক্যাপিটাল অ্যান্ড অল্টার দ্য ক্যাপিটাল ক্লজ অফ দ্য মেমোরেন্ডাম। আমরা একটু আগে যেটা পড়ে আসছি মেমোরেন্ডামের ক্যাপিটাল ক্লজ থাকবে অ্যান্ড মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন অফ দ্য কোম্পানি, তাহলে সে অল্টার করতে যাচ্ছে মেমোরেন্ডাম ক্যাপিটাল ক্লজ অ্যাজিউম দ্য অল দ্য ফর্মালিটিস। আমরা অলরেডি মেমোরেন্ডামের একটা যে ক্লজটা ছিল সেটা পড়ছি, তারপর আবার একটু দেখাই আপনার। এই যে পাবলিক লিমিটেড কোম্পানির মেমোরেন্ডামে কি কি থাকবে দেখেন, অ্যামাউন্ট অফ দ্য শেয়ার ক্যাপিটাল 5 নম্বরে অ্যামাউন্ট অফ দ্য শেয়ার ক্যাপিটাল এটা থাকবে। লিমিটেড কোম্পানি লিমিটেড বাই দ্য শেয়ার 5 অ্যামাউন্ট অফ দ্য শেয়ার ক্যাপিটাল এটাও থাকবে। আনলিমিটেড কোম্পানি 5 অ্যামাউন্ট অফ দ্য শেয়ার ক্যাপিটাল থাকবে। জাস্ট গ্যারান্টি কোম্পানি, ওই কোম্পানি গঠিত হয় গ্যারান্টি দ্বারা, তার কাছে কোনো অ্যামাউন্ট থাকে না, এর জন্য তার অ্যামাউন্ট লাগবে না। বাট
লিমিটেড বাই দ্য শেয়ার অ্যান্ড আনলিমিটেড কোম্পানি 5 নম্বর দেখেন অ্যামাউন্ট অফ দ্য শেয়ার ক্যাপিটাল, এই ক্যাপিটালতে যদি সে চেঞ্জ করতে চায় তাহলে কি কি করতে হবে। সো চেঞ্জ করার আগে আন্ডার সেকশন 10 বলতেছে রেস্ট্রিকশন টু অল্টার দ্য মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম অল্টার করতে কি কি রেস্ট্রিকশন দিচ্ছে, কোম্পানি শ্যাল নট অল্টার, করতে পারবে না দ্য কন্ডিশন অন দ্য কন্টিনিউ ইটস মেমোরেন্ডাম অ্যাকসেপ্ট দ্য প্রভিশন ইন মেড ইন দ্য, যদি এই প্রভিশন যদি আপনাকে না দেয়, এই কি কি বলবো, মানে এই আইনে স্পষ্ট বিধান করা হয়েছে যে যে আপনার শর্তাবলী যেটা পরিবর্তন আপনি কোনোভাবে অতিরিক্ত অতিরিক্ত কোনো পরিবর্তন করতে পারবেন না যদি আপনার মেমোরেন্ডাম উল্লেখ না থাকে। ইজ রিকোয়ার্ড টু বি স্টেটেড ইন দ্য মেমোরেন্ডাম, এটার মেন পারপাস হলো আপনাকে স্টেটেড মানে স্টেট করতে হবে মেমোরেন্ডাম অফ দ্য কোম্পানি অ্যান্ড কনসার্ন শ্যাল বি ডিম টু বি দ্য কন্ডিশন অ্যান্ড কন্টেন ইন দ্য মেমোরেন্ডাম অ্যাক্ট অ্যান্ড আদার প্রভিশন কন্টেন্ট ইন দ্য মেমোরেন্ডাম ইনক্লুডিং দ্য রিলেটেড, এটা তেমন কোনো নাই, মানে অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর ম্যানেজিং এজেন্ট ম্যানেজার মে বি অল্টার্ড ইন দ্য সেম ম্যানার অ্যাজ দ্য আর্টিকেল অফ দ্য কোম্পানি। কোনো কিছু আপনার করতে হলে এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং লাগবে। আপনার রেজুলেশন যদি আপনি মেমোরেন্ডামে কোনো কাজ করতে হলে প্রথম যেটা রেজুলেশন করতে হবে সেটাকে বলা হয় এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং করতে হবে। এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং করতে হবে ফর শেয়ার হোল্ডার অ্যান্ড ডিরেক্টরদের জন্য, তারপর আপনি রেজুলেশন চেঞ্জ করতে পারবেন। আমি অল্টারেশনস অফ মেমোরেন্ডাম আন্ডার সেকশন 12 এটা পরে পড়াবো। এখন আসেন যে নেম অফ দ্য কোম্পানি অ্যান্ড চেঞ্জ অফ দ্য কোম্পানি, এই কোশ্চেনটাই কতবার আসছে, এই কোশ্চেনটা আপনার অনেকবার আসছে। নেম অফ দ্য কোম্পানি অ্যান্ড চেঞ্জ অফ দ্য কোম্পানি আন্ডার সেকশন, আমরা একটু দেখে আসি কতবার এই কোশ্চেনটা আসছে। এটা নভেম্বর ডিসেম্বর 2025 24-এও আসছে, 23-ও আসছে, 23-এ দুইবার আসছে, জুলাই 22-এ দুইবার আসছে। তার মানে এই কোশ্চেনটা অনেকবার আসছে এবং এখান থেকেই কোশ্চেনটা হয়। প্রিলিমিনারি যে কোশ্চেনটা আসে 10 মার্কের সেই কোশ্চেনটা এখান থেকেই হয়, এই একটা ইসে হয়। আবার একটু আমি একটু দেখে আসি যে এই কোশ্চেনটার মার্ক কত থাকে। ওপিসি যেটা 5 মার্ক 10 মার্ক আসছে, এই কোশ্চেনটার মার্ক কত হবে সেটা আমরা একটু দেখে আসি। ওয়ান ম্যান কোম্পানি, এই দেখেন 24 সালে যে ওপিসি নিয়ে যে কোশ্চেনটা আসছে, এই কত 8 7 15 15 19 মার্কের একটা কোশ্চেন আসছে ওপিসি ওয়ান পার্সন কোম্পানি। অথবা এই যে নেম অফ দ্য চেঞ্জ আপনার গাইডলাইন 2 নম্বর 1 নম্বর না 1 নম্বর 111 আন্ডার সেকশনে একটা কোশ্চেন আসছে যে আপনার ওই যে টার্মিনেশন অফ দ্য ম্যানেজিং ডিরেক্টর সিইও টার্মিনেশন করলে 111তে আন্ডার সেকশন 111 বলছে যে কম্পেনসেশন ফর লস অর অফিস নট পারমিসিবল টু ম্যানেজিং অর হোল টাইম ডিরেক্টরস হু আর ম্যানেজার, মানে ম্যানেজিং ডিরেক্টর যে কম্পেনসেশন সেটা আন্ডার সেকশন 8 মার্ক আসছে। গাইডলাইন অন প্রসিডিউরস টু চেঞ্জ দ্য কোম্পানি নেম, কোম্পানি নেম চেঞ্জ করার কি গাইডলাইন হতে পারে। আরেকটা হলো যে কোম্পানি নেম চেঞ্জ করবেন যদি ওই কোম্পানির যদি লোন থাকে বা কোনো দায় দায়িত্ব থাকে তাহলে কি হবে, এই দিয়ে আপনার 11 মার্ক কম আসছে। তার মানে এখানে আপনার টোটাল 14 15 15 আর 19 মার্ক আসছে। এরপর একটা আসি আমরা একটু, এটাও এটা ওয়ান ম্যান কোম্পানি, এটা আপনার ওপিসি আসছে এই যে ওপিসি স্ট্রাকচার ওয়ান ম্যান কোম্পানি মার্চ এপ্রিল 2025-এ যে আরেকটা আসছে ওপিসি মার্চ এপ্রিল 2025 আন্ডার সেকশন খুবই ইম্পর্টেন্ট 11 অনেকবার টেস্ট হচ্ছে। এরপরে এটা তো দেখাই ফেললাম। এরপরে আর একটা আসছে এই যে এটা কি পাবলিক লিমিটেড কোম্পানি 11 খ এই ওপিসি 11 ক মানে আপনার ওয়ান ম্যান কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি আপনাকে করবে। তার মানে এটা আপনার প্রত্যেকবারই টেস্টেড হচ্ছে অ্যাজ আন্ডার সেকশন 11 এবং প্রত্যেকবার এটা আপনার কোম্পানি মানে আপনার পরীক্ষা আসতেছে। সো এটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা শুরু করি। দ্য নেম অফ দ্য কোম্পানি অ্যান্ড চেন অফ দ্য কোম্পানি, কোন কোম্পানি যদি আপনার কোম্পানির নাম এবং উহার পরিবর্তন কিভাবে পরিবর্তন করতে পারবেন। এ কোম্পানি শ্যাল নট রেজিস্টার্ড বাই এ নেম আইডেন্টিক্যালি অ্যান্ড দ্যাট বাই হুইচ এ কোম্পানি ইজ এক্সিস্ট ইজ অলরেডি রেজিস্টার্ড অর নেমলি রিসেমেবল, মানে সাদৃশ্য কোনো কোম্পানি আপনি নাম করতে পারবেন অথবা বর্তমান রেজিস্টার্ড আছে ও তার নামেও
আপনি কোম্পানি নাম করতে পারবেন না। That is likely to be using the name deceive and except where the company in exist in is in the course of being dissolved and signifies it written consent of such manner as the registry requires. এটা একদম বলছে কোনো কোম্পানি, আপনার কোনো কোম্পানি এমন নামে আপনি নিবন্ধন করতে পারবেন না যে নাম বিদ্যমান কোম্পানি ইতিমধ্যে নিবন্ধিত হয়ে আছে, অথবা নামের সাদৃশ্য রেখেও আপনি করতে পারবেন না, প্রতারণার উদ্দেশ্যে আপনি করতে পারবেন না। এবং যদি কোনো কোম্পানি বিলুপ্ত হয়ে যায়, ডিসলভড বিলুপ্ত হয়ে গেছে অথবা বিলুপ্ত হওয়ার পথে, তার কাছ থেকে রিটেন কনসেন্ট মানে লিখিত সম্মতিপত্রের মাধ্যমে আপনি কোম্পানির নাম দিতে পারবেন। 1 নম্বর বলছে, 1 নম্বর হলো বর্তমান কোনো কোম্পানির অস্তিত্ব থাকলে করতে পারবেন না, কোম্পানির নামের সাদৃশ্য আছে এইরকম কিছু করতে পারবেন না, অথবা কোনো কোম্পানি আপনার বিলুপ্ত হচ্ছে, বিলুপ্তর পথে, তার কাছ থেকে লিখিত সম্মতিপত্র নিয়ে আপনি তার নামে করতে পারবেন। এটা হলো আন্ডার সেকশন 1। আন্ডার সেকশন 2 কি বলতেছে? আপনি যদি মানে এটা বলছে কোম্পানি ইন এক্সিস্ট ইন প্রিভিয়াসলি ইজ রেজিস্টার্ড অ্যান্ড সো নিয়ারলি রিসেম্বল অফ দ্য নেম, আপনার কোম্পানি এক্সিস্ট আছে এবং সাদৃশ্য কোনো নামে কোম্পানি আপনার অলরেডি এক্সিস্টে আছে এবং ওই নামে আপনি কি করলেন, আপনার নিবন্ধন হয়ে গেল বা কোম্পানির নাম হয়ে গেল, এইটা আপনাকে চেঞ্জ করতে হবে 120 দিনের মধ্যে। বলছে আপনাকে ফার্স্ট মেনশন দ্য কোম্পানি শ্যাল অন হি ডিরেক্ট দ্য রেজিস্ট্রার চেঞ্জ ইট নেম উইথিন দ্য পিরিয়ড 120 ডেজ, মানে 120 দিনের মধ্যে আপনার এই নাম পরিবর্তন করতে হবে। যে কোম্পানি অলরেডি আছে এক্সিস্টেন্স অথবা সাদৃশ্য কোনো কোম্পানি তার নামে আপনি কোম্পানি করে ফেলছেন, ওই কোম্পানি আপনাকে 120 দিনের মধ্যে কি করতে হবে, নাম চেঞ্জ করে ফেলতে হবে। ওকে, এরপরে আন্ডার সেকশন 3 কি বলতেছে যে যদি আপনি এটা ডিফল্ট করেন, if a company make default in comply with direction of the made of under subsection 2, the company shall be punishable with the fine 500 টাকা for every day। এটা এই দুটা যদি আপনি কমপ্লাই না করেন 500 টাকা আপনার প্রত্যেক দিন ফাইন দিতে হবে, কোনো কথা নেই, কোম্পানির নামে 500 টাকা ফাইন দিতে হবে। এবং কি বলছে, হুইজ ডিফল্ট দ্য কন্টিনিউ অ্যান্ড এভরি অফিসার হু ইজ ইন ডিফল্ট শ্যাল বি পানিশেবল উইথ দ্য ফাইন 100 টাকা এভরি ডে। আবার যদি ওই কোম্পানির কোনো এমপ্লয় এটাকে ডিফল্ট মানে কন্টিনিউ ডিফল্ট করে, তার জন্য পানিশেবল হবে 100 টাকা পার ডে। ওকে, আমরা এই আন্ডার সেকশনটা শেষ করে আপনাদের কোশ্চেন নিব ইনশাল্লাহ। আন্ডার সেকশন অ্যাকসেপ্ট দ্য প্রিভিয়াস কনসেন্ট অফ দ্য রাইটিং। এখন গভর্নমেন্টের যদি আপনি গভর্নমেন্ট এবং সরকার বা সরকারের গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যদি ঘোষণা হয়ে থাকে এমন কোনো নামে আপনি পূর্ব অনুমতি ব্যতীত ছাড়া এটা করতে পারবেন না। যেমন অ্যাকসেপ্ট প্রিভিয়াস কনসেন্ট ইন রাইটিং অফ দ্য গভর্নমেন্ট, নো কোম্পানি শ্যাল বি রেজিস্টার্ড বাই দ্য নেম ইজ ডিক্লেয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট যদি ডিক্লেয়ার করে থাকে এটা গভর্নমেন্টের পূর্ব অনুমান মানে লিখিত সম্মতি ছাড়া আপনি নিতে পারবেন না। বাই নোটিফিকেশন অফিসিয়াল গেজেট, যেটাকে আপনার অলরেডি গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে অফিসিয়াল গেজেটের মাধ্যমে, সেটা করে আন্ডার সেকশন 4। আন্ডার সেকশন 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি ইউনাইটেড নো কোম্পানি শ্যাল বি রেজিস্টার্ড বাই নেম কন্টেন এনি ফর্ম দ্য নেম অর অ্যাব্রিভিয়েশনস, any form the name or any abbreviations or the name United Nations or subsidiary bodies set up by United Nations or World Health Organizations, and unless the company has obtaining the previous authority written আপনাকে নিতে হবে জেনারেল সেক্রেটারি জেনারেলের কাছ থেকে আপনাকে একটা রিটেন সম্মতি নিতে হবে যদি আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ইউনাইটেড স্টেট অথবা সাবসিডিয়ারি বডিজ নামের সাথে কোনোভাবে মিলে যায়। এটাও করতে পারবেন না আপনি লিখিত অর্গানাইজেশন ছাড়া, তাও লিখিত নিতে হবে সেক্রেটারি জেনারেলকে। এইবার খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট যে আপনার 6 এনি কোম্পানি মে স্পেশাল রেজুলেশন সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ রেজিস্ট্রার, আপনি কি ইন রাইটিং চেঞ্জ অফ দ্য নেম, আপনি নাম চেঞ্জ করতে হলে অবশ্যই স্পেশাল রেজুলেশন করতে হবে, বিশেষ একটা কি বলবো এটাকে বিশেষ একটা রেজুলেশন বলা হয়, মানে স্পেশাল মানে বিশেষ সিদ্ধান্ত ক্রমে, বাংলা ইংরেজি স্পেশাল রেজুলেশন বলে, আপনি এটা হলো বাংলা বিশেষ সিদ্ধান্ত ক্রমে অথবা রেজিস্ট্রারে লিখিত অনুমানে আপনি লিখিত অনুমোদনের সাপেক্ষে এর নাম পরিবর্তন করতে পারবেন। এরপরে বলতেছে দ্য কোম্পানি চেঞ্জ ইট নেম অ্যান্ড রেজিস্টার শ্যাল ইন্টার দ্য নিউ নেম অন দ্য রেজিস্টার ইন দ্য প্লেস অফ দ্য আগের নামে পরিবর্তন করে নতুন নাম
কি করবে, রেজিস্টার এন্ট্রি দিবে এবং একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন নিউ নামে আপনাকে দিয়ে দিবে। এটা হলো রেজিস্টারের কাজ। 8 নম্বর যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং 8 নম্বরেই আপনার সবচাইতে আসে 1 এবং 8, দ্য চেঞ্জ অফ দ্য নেম শ্যাল নট বি চেঞ্জ এনি রাইট অন অব্লিগেশনস। কোনো দায় অধিকার আপনার কোম্পানির কোনো অধিকার দায় দায়িত্ব পরিবর্তন হবে না, মানে একদম কোনোভাবে পরিবর্তন হবে। রেন্ডার ডিফেক্টিভ এনি লিগাল প্রসিডিংস বাই অর এগেইনস্ট দ্য কোম্পানি অ্যান্ড লিগাল প্রসিডিংস that might have been continue and comments against it by its formal name may be continue the comments against by it by the new name. আপনার নাম পরিবর্তন হলেও আইনানুগ কার্যধারা ত্রুটিপূর্ণ সম্পূর্ণ পরিপূর্ণ করবে না, কারণ আপনার আগের নামে যদি কোনো আপনার দায় দেনা থাকে বা কোনো ধরনের মামলা থাকে নতুন নামে অটো কনভার্ট হয়ে যাবে। এটা নিয়ে আপনার কোনোভাবে আর কি পরিবর্তন হবে না। সো অ্যাট লিস্ট কোম্পানি আপনাকে পেমেন্ট করতে হবে, ফি নাম নাম সংশোধন পরিবর্তন এবং নাম নেওয়ার জন্য আপনাকে রেজিস্ট্রার বরাবর পেমেন্ট করতে হবে এবং রেজিস্টার 30 days ফ্রম দ্য ডেট অফ রিসিভ অফ দ্য অ্যাপ্লিকেশনস। রেজিস্টার একটা আপনার রেজিস্টার উইল ফার্নিশ রেকর্ড ইনফরমেশন উইথিন পিরিয়ড অফ দ্য 30 days ফ্রম দ্য ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশনস। 30 দিনের মধ্যে আপনাকে তথ্য সরবরাহ করতে হবে অ্যাপ্লিকেশন প্রাপ্তির 30 দিনের মধ্যে আপনাকে তথ্য সরবরাহ করতে হবে টু রেজিস্টার বরাবর। কারো কোনো কোশ্চেন আছে ভাই আন্ডার সেকশন 11? Anybody? না ঠিক আছে না। Please raise your voice. Very, very important. Very, very important. Under section. তবে এখানে জি। স্পেশাল রেজুলেশনটা এটা কি মানে বোর্ড কি জেনারেল মিটিং এ পাস করবে নাকি এটার জন্য ইজিএম কল করতে হবে? বিশেষ সিদ্ধান্তক্রমে এখানে আপনার এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এর কথা বলা নাই, মানে ওই রকম কিছু বলা নাই। আপনার এসে জেনারেল মিটিং এ পাস করতে পারবে হয়তো বা। না এটা কি ভাই এদের লাগবে না? ধর এটা যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তখন পাবলিক লিমিটেড কোম্পানি তো আমার তো এজিএম তো হয়ে গেছে আমার, হঠাৎ করে আপনার তো এটা নতুন কোম্পানি একদম নিউ, আপনার নামের ক্লিয়ারেন্স করতেছেন, এটা তো আপনার নামের ক্লিয়ারেন্স করতেছেন, নাম সাদৃশ্য আছে কিনা। হ্যাঁ, আপনার পুরনো কোম্পানির ক্ষেত্রে যে কোনো যদি পুরানো নাম চেঞ্জ করেন, আগের যারা প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল এখন পাবলিক লিমিটেড কোম্পানি করতে চাচ্ছেন, তখন তো আপনার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আপনার ওই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং স্পেশাল রেজলিউশন বলে কিছু নেই। ওই 4-5 জন লোক থাকবে, তারা একটা মিটিং করে ফেলবে, তাই না? জি জি ওকে, এরপরে আন্ডার সেকশন 11A, 11A বলতে 11 ক বলা হয়েছে আর কি। সীমা আপনার এটা খুবই ইম্পর্টেন্ট একটা নতুন 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 সংযোজন করা হয়েছে। বলছে ইন্ডিকেশনস অফ লিমিটেড কোম্পানি আপনাকে কিভাবে চিনবেন। As a notwithstanding anything contained in any other provision of this act, limited company must be indicated as a follows. বলা হয়েছে এই আইনে অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন সীমিত দায়ী কোম্পানির নিম্নবর্তিত শনাক্ত করতে হবে। ইন দিস কেস অফ দ্য লিমিটেড কোম্পানি প্রাইভেট কি এটা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনাকে মাস্ট বি রিটেন অ্যাট দ্য এন্ড অফ নেম পিএলসি লিখতে হবে। এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশে সবগুলো পাবলিক লিমিটেড কোম্পানি এখন পিএলসি লেখা হয়। পিএলসি যারা ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জে লিস্টেড। এবং লিমিটেড কোম্পানি শুধু প্রাইভেট লিমিটেড কোম্পানি এলটিডি লেখা হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে লিমিটেড কোম্পানি এলটিডি মানে লিমিটেড কোম্পানি বলা হচ্ছে, এলটিডি লেখা হয়। ইন কেস অফ লিমিটেড কোম্পানি দ্য ওয়ার্ড one person company OPC must be written at the end of name. আপনাকে ওপিসি লিখতে হবে at the end of name. এখন ওপিসি নিয়ে অনেকগুলো কোশ্চেন আসছে, বাট আমার এইটুকুর মধ্যে সীমাবদ্ধ কোম্পানি লতে। আরও কিছু ওপিসি নিয়ে গেজেট আসছে, আমরা একটু ওপিসি নিয়ে কোনো কোশ্চেন আমরা একটু দেখে আসি। এখানে যে আপনার আন্ডার সেকশন বলছে
The scope area, such changes to be implemented, the process to be followed by Company Act, as এটা সেন্স আপনার আন্ডার সেকশন 11 ক যেটা বলা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির নামের শেষে আপনাকে এটা লিখতে হবে। এটা নিয়ে 10 মার্কের একটা কোশ্চেন দিয়ে দিলাম, আপনি কতটুকু লিখতে পারবেন? Shell Limited is a public limited company listed in a stock exchange company under the newly inserted section Q of the Company Act 1994. It has been made mandatory for the public limited companies added PLC, public limited company, at the end of business. Shell Limited is a mandatory by the law. এইটা দিয়ে আপনাকে বলল 10 লেখেন, তাহলে আপনাকে কোনটা কোন আলোকে লিখতে হবে বলুন তো ভাই? প্রথমে আপনার নাম চেঞ্জ করার জন্য আপনাকে কি কি করতে হবে? আন্ডার সেকশন 11 আপনাকে আপনাকে লেখার মানে আপনার লেখার মধ্যে আনতে হবে। আন্ডার সেকশন 11 আপনাকে আনতে হবে। আন্ডার সেকশন 11 এর ক মানে 11 এ আপনাকে নিয়ে আসতে হবে। এই দুটো নিয়েই আপনাকে অ্যান্সার করতে হবে, নাই 10 পাবেন না। 10 এর ভিতরে 5 6 7 পাবেন না। আচ্ছা, এরপরে আর ওয়ান ম্যান কোম্পানি অনেকগুলো আসছে, এটা আমি দেখে আপনাদের এই যে একটা ওয়ান ম্যান কোম্পানির ওপিসি নিয়ে বলছে। ওপিসি নিয়ে বলছে মিস্টার এক্স রিসেন্টলি লার্ন দ্যাট বাংলাদেশ হ্যাজ ইন্ট্রোডিউস ওয়ান ম্যান কোম্পানি ওপিসি স্ট্রাকচার অফারিং লিমিটেড লাইবিলিটি বেনিফিট অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট সেকেন্ড অ্যামেন্ডমেন্ট 2020. Mr. and Mrs. X currently owned River Hardware Limited, a private limited company successfully operating a business since 2017. Inspired by OPC framework, they now plan to incorporate new OPC, a software business, River Hardware Limited, holding 100% shares. Under this structure, X will be representative director of new OPC. Mrs. X will serve CEO of new company. X হলো director আর Mrs. X হলো CEO, chief executive officer. They estimate initial investment 15 কোটি টাকা first year. They plan name of the company Ribari, director of the company X, paid up capital A. বলছে মিস্টার এক্স হ্যাজ ইনভাইট ইউ দ্য কোম্পানি সেক্রেটারি, আপনাকে একটা কোম্পানি সেক্রেটারি ইনভাইট করছে ফর মিটিং হোটেল ইন্টারকন্টিনেন্টাল নেক্সট ফ্রাইডে অ্যান্ড ইভিনিং ডিসকাশনস ইন কর্পোরেট প্রসেস অ্যান্ড লিগাল ফর্মালিটিস অফ অফিসিং। অফিসের জন্য আপনার কোম্পানির জন্য যে প্রসেস, আপনার অফিসের জন্য সেম প্রসেস। ওকে ভাই এখানে একটা ছিল যে ওই যে মিস্টার এক রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর অফ রিভার হার্ডওয়্যার লিমিটেড, জি নতুন কোম্পানি। হ্যাঁ উনি কি তাহলে ওপিসির ডিরেক্টর হইতে পারবেন? 2 নম্বরে আমার প্ল্যান ফর কর্পোরেশনস, সে ওপিসি নতুন, মানে আপনার রিভার হার্ডওয়্যার তো নতুন কোম্পানি, রিভার সফটওয়্যার লিমিটেড, ও আচ্ছা রিভার হার্ডওয়্যার লিমিটেড, সে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আপনি তো হতেই পারবে। আচ্ছা, মানে আমি যদি ওখানে রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর হই তাহলে কোনো অসুবিধা নেই, আমি আবার এখানে ওপিসি ডিরেক্টর হইতে পারবো? অফিসি ওয়ান ম্যান, একজন দিয়েই হবে। আমার প্রশ্নটা ছিল আমি যদি অন্য জায়গায় ডিরেক্টর হই তাও আমি ওপিসি করতে পারবো, মানে এটা হচ্ছে কন্ডিশন নাকি? একমাত্র প্রফেশনাল যারা আছে, যারা প্রফেশনালদের জন্য ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর লিমিটেড করা আছে। বাদ বাকি আর কোনো ডিরেক্টর লিমিটেড করা আছে কিনা আমার জানা নেই, আপনার যদি জানা থাকে আমাকে একটু বলেন। আমার জানা নেই, আমি ওই এটা বললাম তো। প্রফেশনাল যারা আছে, যারা প্রফেশনাল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হয়, তাদের জন্য বিভিন্ন আপনার ব্যাংক কোম্পানি বা অন্যান্য কোম্পানির জন্য 2টা বেশি হতে পারবে না, এরকম একটা লিমিটেড করা আছে। বাদ বাকি আর কারোর জন্য লিমিটেড করা আছে কিনা আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে। আসলে ল তো অনেক বড়, আসলে সব তো জানা সম্ভব না। যদি আপনার জানা থাকে আমাকে একটু বলতে পারেন, তাহলে আমি একটু এটা
আমি ভাই ওপিসি এটা পড়ছি, তো তো এখানে মানে এই ধরনের কোনো কন্ডিশন নাই, ওই জন্য একটু না, কনফিউশনে ছিলাম। মানে উনি রিভার হার্ডওয়্যারের ডিরেক্টর হয়ে আবার ওপিসি, যে রিভার না, সফটওয়্যার এরকম এটা কোনো হইতে পারবে কন্ডিশন কিনা। নাই। জি জি, ওই ওকে, জন্য জানতে চাচ্ছি। তাহলে আমরা মোটামুটি আপনার 11 ক্লিয়ার। ক্লিয়ার কিনা? কারোর কোনো কোশ্চেন থাকলে বলবেন, যাতে আমি আর একটু ক্লিয়ার করে দিতে পারি। এরপরে আপনার এখন মেমোরেন্ডাম চেঞ্জ করবেন। মেমোরেন্ডাম চেঞ্জ করার ক্ষেত্রে কি কি পারপাস আপনাকে থাকতে হবে? এই মেমোরেন্ডাম যদি আপনি চেঞ্জ করতে হয়, তাহলে অবশ্যই স্পেশাল রেজুলেশনের মাধ্যমে আপনার মেমোরেন্ডাম চেঞ্জ করতে হবে। স্পেশাল বিশেষ একটা রেজুলেশন করতে হবে টু দ্য শেয়ার হোল্ডার অ্যান্ড বোর্ড। সো আমরা একটু করি যে মেমোরেন্ডাম চেঞ্জ করলে প্রথম আন্ডার সেকশন সাবসেকশনস হলো সাবজেক্ট টু প্রভিশন অফ দিস অ্যাক্ট দ্য কোম্পানি মে বাই স্পেশাল রেজুলেশনস অ্যান্ড অল্টার the provisions of its memorandum with respect to subject of the company so far may be required to enable it. প্রথম কাজটা হলো আচ্ছা, আপনাদের প্রথম পাঁচটা, এই পাঁচটা করলে আপনার মুখস্থ রাখতে হবে ভাই। কিছু কিছু জিনিস আপনাদের মুখস্থ রাখতে হবে, কারণ আপনার পরীক্ষার হলে আপনার এই লোয়ার ভাষা তো আসতে চাবে না। যদি একটু মুখস্থ রাখেন কি ওয়ার্ড দিয়ে, তাহলে সুবিধা হবে। আমি মুখস্থ রাখতাম আর কি, আপনাদেরও সেই সুবাদে বললাম আর কি। সো মেমোরেন্ডাম আপনাকে এই যে পাঁচ ছয়টা বলছি, মেমোরেন্ডাম আপনাকে অল্টার করতে গেলে আপনাকে প্রথম যেগুলো দিক আপনার ইন রেসপেক্ট অফ দ্য অবজেক্টিভ অফ দ্য কোম্পানি, কোম্পানির যে অবজেক্টিভ এটাকে আপনাকে রেসপেক্ট করতে হবে। প্রথম অবজেক্টিভটা হলো টু ক্যারি অন ইটস বিজনেস মোর ইকোনমিক্যালি মোর ইফিসিয়েন্টলি, মানে মিতব্যয়িতা এবং অধিকর দক্ষতা, মিতব্যয়ী এবং অধিকার দক্ষতার আপনার কার্য পরিচালনা করতে গেলে এই যদি মিতব্যয়ী এবং অধিকার দক্ষতা থাকে, তাহলে আপনি মেমোরেন্ডাম পরিবর্তন করতে পারবেন। এরপরে বি টু অ্যাটেন ইটস মেইন পারপাস নিউ অ্যান্ড ইমপ্রুভমেন্ট। নিউ এবং ইমপ্রুভ মানে কোনো নতুন এবং উন্নতার উপায়ে যদি আপনার উদ্দেশ্য বাস্তবিত হয়, নিউ এবং উন্নতার উপরে ইমপ্রুভ মিনস, তাহলে আপনার মেমোরেন্ডাম চেঞ্জ করতে পারবেন। ইনলার্জ, যদি ইনলার্জ অর চেঞ্জ লোকাল এরিয়া অফ ইটস অপারেশনস, লোকাল এরিয়া অফ অপারেশনস অফ ইটস অপারেশনস, যদি লোকাল এরিয়া আপনার কার্যব্যাপ্তি প্রসারিত হয়, সম্প্রসারিত হয় বা পরিবর্তিত হয়, তাহলে আপনি মেমোরেন্ডাম চেঞ্জ করতে পারবেন। To carry some business under the existing circumstance more conveniently advantageously be combined with the business of the company. To restrict amendment, to restrict amendment আচ্ছা, সবার আপনি মেমোরেন্ডাম করতে পারবেন। টু রেস্ট্রিক্ট বাধা নিষেধ, বাধা নিষেধ আরোপ করতে পারবেন। টু রেস্ট অ্যামেন্ডমেন্ট এনি অবজেক্টিভ স্পেসিফাইড ইন দ্য মেমোরেন্ডাম টু সেল অর ডিসপোজ অফ হোল অর এনি পার্ট অফ দ্য আন্ডারটেকিং অফ দ্য কোম্পানি। যদি আংশিক বিক্রয় অথবা নিষ্পত্তি করা এবং কোম্পানি গৃহীত কোনো উদ্যোগ সম্পূর্ণ বা আংশিকভাবে যদি করেন, তাহলেও মেমোরেন্ডাম চেঞ্জ করতে পারবেন। অ্যামালগামেট মার্জ করতে যদি চান, মার্জার করতে চান উইথ আদার কোম্পানি অর বডিজ, যদি অন্য কোনো কোম্পানি এবং অন্য কোনো ব্যক্তি সঙ্গ মানে কোম্পানি বা ব্যক্তির সাথে যদি একত্রিত হতে চান, তাহলে আপনাকে মেমোরেন্ডাম চেঞ্জ করতে হবে। এই পাঁচটা কারণ, আপনি ছয়টা কারণ আপনাকে মেমোরেন্ডাম অবজেক্টিভ চেঞ্জ করতে পারবেন। তো এটা করার আগে আপনাকে কোর্টের পারমিশন নিতে হবে ভাই। কোর্টের পারমিশন, কোর্টের পারমিশন ছাড়া আপনি অনুমোদিত না হওয়া পর্যন্ত, এবং কোর্ট যতটুকু বলবে সোফার বলছে অল্টারেশন শ্যাল নট টেক ইফেক্ট, আপনি করতে পারবেন না আনটিল আর অ্যাকসেপ্ট ইন সোফার, এই যে ইন সোফার যতটুকু বলবে, কোর্ট যতটুকু বলবে আপনি ততটুকু করতে পারবেন, অন্যথায় করতে পারবেন না। ইট ইজ কনফার্ম বাই দ্য কোর্ট অন পিটিশনস, কোর্ট এবং পিটিশন যতটুকু বলবে ততটুকু করতে পারবেন, অন্যথায় আর ওর চেয়ে বেশি করতে পারবেন না। কোর্ট যদি বলে যে এতটুকু করবেন, এই ক্লজটা চেঞ্জ করবেন, আপনি ওই ক্লজটাই চেঞ্জ করতে পারবেন, অন্য ক্লজ চেঞ্জ করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? বিফোর কনফার্মিং অল্টারেশনস কোর্ট মাস্ট বি স্যাটিসফাইড, এবং আপনাকে কোর্টকে স্যাটিসফাই করতে হবে, নাই আপনি পারবেন না। আবার কি করতে হবে? এই 3 নম্বরের কোর্টকে স্যাটিসফাই করতে গেলে আপনাকে 2টা ক্লজ কমপ্লাই করে আসতে হবে। একটা হলো কি কি?
a specific sufficient notice has been given to the every holder or debenture of the company. আপনাকে কি করতে হবে, প্রত্যেক কোম্পানির প্রত্যেক ডিবেঞ্চারকারী পরিবর্তনের ফলে আদালতের মধ্যে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে এইরকম কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে পর্যাপ্ত নোটিশে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে এরকম কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীকে আপনাকে কি করতে হবে, ব্যক্তি এবং গোষ্ঠীকে আপনাকে কি করতে হবে, নোটিশ দিতে হবে, একদম নোটিশ দিয়ে দিতে হবে, কোনো প্রকারই নেই। আর এভরি ক্রেডিটর অর হিজ ডেট ক্লেম টু বি রিসর্ট, যদি কারোর আদালত থেকে পরিবর্তনের জন্য আপত্তি, কোনো পাওনাদার আপনাকে আপত্তি করছে যে আপনার এটা দিতে পারবে না, এই পরিবর্তন করতে পারবেন না, তাহলে আপনার আদালত পরিবর্তন করবে না, তাদের কাছ থেকে একটা লিখিত কনসেন্ট নিতে হবে। এবং যারা জামানত চাবে যে বলে চার্জ টু বি ডিটারমাইন্ড অ্যান্ড হ্যাজ বিন সিকিউর টু দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য কোর্ট, আদালত সন্তুষ্ট মোতাবেক উক্ত পাওনা ও দাবি পরিশোধের জন্য জামানত দেওয়া হয়েছে, এইরকম মর্মে আপনাকে একটা রিটেন কনসেন্ট দিতে হবে, তাহলেই আপনি এই মেমোরেন্ডাম চেঞ্জ করতে পারবেন। উপরে প্রথম অবজেক্টিভ অফ দ্য কোম্পানি আপনাকে রেসপেক্ট করতে হবে, কি অবজেক্টিভে আপনি মেমোরেন্ডাম চেঞ্জ করতে চাচ্ছেন। 2 নম্বরে বলছে আপনাকে কোর্ট থেকে পারমিশন হতে হবে, কোর্ট বলছে আমাকে আগে স্যাটিসফাই করেন তারপর আমি পারমিশন দিব, অন্যথায় আপনি মেমোরেন্ডাম চেঞ্জ করতে পারবেন না। দুইটা ক্লাস টেস্ট এখানে রাখছি। Article of association of a company formed to improve, encourage breeding of poultry contain a provision that no remuneration, একটা বলছে that no remuneration shall be paid to the member of the board, বোর্ডকে কোনো remuneration দেওয়া হয় না of the company, but the company wishing to increase the business pass a special resolution providing for equitable remuneration to the board members for the service to render by them. Can the alter এই alter কি করতে পারবে বোর্ড, এনিবডি এলস? বোর্ড অফ ডিরেক্টরদের কোনো রেমুনারেশন দেওয়া হতো না, কিন্তু কোম্পানি চিন্তা করতেছে সে তার বিজনেস ইনক্রিজ করবে পাস বাই স্পেশাল রেজুলেশনে, এর জন্য কোম্পানি চিন্তা করতেছে যে বোর্ড অফ ডিরেক্টরদের রেমুনারেশন দেওয়ার জন্য আমাকে আর্টিকেল মেমোরেন্ডাম চেঞ্জ করতে পারবে। এখন কি এটা মেমোরেন্ডাম চেঞ্জ করতে পারবে বোর্ড, এনিবডি এলস? না, পারবে না। কেন পারবে না আমাকে একটু বলতে পারবেন? মেমোরেন্ডাম তো আমরা এখন মনে করলাম যে কোর্টকে স্যাটিসফাই করতে হবে, আর বোর্ডের এটা যদি আমি তো মনে হয় গুলাই ফেলতেছি, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আর মেমোরেন্ডামের মধ্যে মেনশন করা থাকে যে হচ্ছে কি কি জিনিস কোম্পানির চেঞ্জ করা যাবে, মানে অ্যালাউড কি কি। তো এটা এই যে যদি এখানে না, ধরেন আপনার মেমোরেন্ডাম চেঞ্জ করার জন্য আপনাকে বলছে টু ক্যারি অফিস বিজনেস মোর ইকোনমিক্যালি মোর এফিসিয়েন্টলি, যদি আপনার বিজনেসটা আপনার মেমোরেন্ডাম চেঞ্জ করে বিজনেসটা মোর ইকোনমিক্যালি হয়, বিতবে আবার মোর এফিসিয়েন্টলি হয়, আবার টু ক্যারি অন বিজনেস আপনার নতুন কোনো বিজনেস নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে তো আপনি চেঞ্জ করতে পারবেন। সো আপনাদের এটা হোম টাস্ক, এটা একটু পারবেন। এটা বইয়ের একটা এক্সাম্পল আমি নিয়ে আসছি, এই দুটো এক্সাম্পল আপনারা একটু বই থেকে একটু দেখে নেবেন। তো কোম্পানি লিমিটেড জাস্ট ইট চেঞ্জ, ওই যে আপনার বলছে লিমিটেড কোম্পানি ইন্টেন্ড টু চেঞ্জ ইট নেম, ইট হ্যাজ অ্যাভেল টু সেপারেট লোন, তার দুইটা সেপারেট লোন আছে, ফর্ম এ কোম্পানি লিমিটেড, ফর্ম সি কোম্পানি লিমিটেড কাছ থেকে লোন নিচ্ছে। হোয়াটস দ্য সিচুয়েশন, হোয়াট দ্য প্রসিডিউর, আর কি কোম্পানির নাম চেঞ্জ করার ক্ষেত্রে তার এই যে লোন কোনো বাধা হিসেবে দাঁড়াবে কিনা, আপনাদের কারো কি মনে হয়? কোম্পানির নাম চেঞ্জ করতেছেন কিন্তু তার লোন আছে, সেটা কি বাধা হিসেবে দাঁড়াবে কিনা? হ্যাঁ দাঁড়াবে তো, তাদের কাছ থেকে তো কনসেন্ট নিতে হবে। কনসেন্ট নিতে হবে সেটা না, এই যে আন্ডার সেকশন 8 বলছে দ্য চেঞ্জ অফ শ্যাল নট বি চেঞ্জ, কোনো দায় দায়িত্ব কোনো প্রকার চেঞ্জ হবে না। নামের ক্ষেত্রে দায় দায়িত্ব কোনো প্রকার চেঞ্জ হবে না। নতুন নামের ক্ষেত্রে যে নতুন নাম হবে সেই কোম্পানি তাদের দায় দায়িত্ব পরিশোধ করতে হবে, এই আন্ডার সেকশন 8 বলছে। আচ্ছা আচ্ছা, কি বলছে? নাম পরিবর্তনে কোনো কোম্পানি অধিকার এবং দায় দায়িত্ব পরিবর্তন হবে না, অর্থাৎ উক্ত কোম্পানি কর্তৃক এই আইনের কোনো প্রকার হবে না, নতুন কোম্পানি ওই তার দায় পরিশোধ করতে হবে। সো তাহলে তাদের কাছ থেকে কনসেন্ট নেওয়ার দরকার নাই।
না, আপনার তো এখানে কনসেন্টের কথা বলছে না। কোম্পানি ইন্টেন্ড আচ্ছা। টু চেঞ্জ ইট নেম, ইট হ্যাজ হুম অ্যাভেল টু সেপারেট লোন। তার দুইটা সেপারেট হুম লোন আছে, ফর্ম এ কোম্পানি, ফর্ম বি কোম্পানি। যে নতুন কোম্পানি আচ্ছা। সে বলবে যে আমি লোন দিয়ে দেবো। In হুম these situations, what is the procedure to be followed for changing the name? আন্ডার সেকশন 11 কথা বলছে যে আন্ডার সেকশন 11 আচ্ছা। আপনি কি করবেন। হুম 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 হুম। ঠিক আছে। সো এনিবডি এলস, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলতে পারেন প্লিজ। ওপেন নাও। আচ্ছা ভাইয়া, ওই জি। তাহলে শুধু অবজেক্ট ক্লজের যে কয়টা আইটেম আছে সেখানে চেঞ্জ করতে গেলে আমাকে কোর্টে যেতে হচ্ছে, আর যদি আমি নেম বা অন্য কোনো কিছু চেঞ্জ করি সেটা বোর্ডের থ্রুতেই হোক, আর এই যে কিছু জায়গায় আপনি বললেন সেক্রেটারি জেনারেল বা আরো কিছু ইস্যু বললেন, সো হুম। কোর্টের ইস্যুটা তো শুধু অবজেক্ট ক্লজের ওই জায়গাটা চেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে কোর্টে শরণাপন্ন হতে হবে, তাই তো? আপনার মেমোরেন্ডাম যদি চেঞ্জ করেন, মেমোরেন্ডামের কি চেঞ্জ করলে কোর্টে যেতে হবে? মেমোরেন্ডামে এখানে যে কোশ্চেনটা দিচ্ছে এখানে এখানে দেখেন, দেখেন। আপনি কিন্তু আপনার এই নোটে কিন্তু এই যে অবজেক্ট, দেখেন অবজেক্টের একটা কথা বলা আছে। এটাই বলছে alter the provision of its memorandum with respect of object of the company. রাইট রাইট, আমি ওই Object of the জায়গাটা আমি company. বলছি যে 7টা যে অবজেক্ট থাকবে এটা আগে ছিল আনলিমিটেড অবজেক্ট, হ্যাঁ, ভেরি এখন রিসেন্ট 7টা অবজেক্ট ফিক্স করে দিছে আরজিএসসি থেকে, এবং অবজেক্টের ক্ষেত্রেও কিছু টার্মস কন্ডিশন আছে যে অবজেক্ট গুলা একটা বিজনেসের খুব সিমিলার হইতে হবে। তো যাই হোক, সেটা আমার মেসেজ না, মেসেজটা হচ্ছে যে অবজেক্ট ক্লজের ক্ষেত্রেই তো আমি শুধু কোর্টে যাচ্ছি, কোর্টে যাচ্ছি, হ্যাঁ। রাইট? সো আমার বিশ্বাস আপনাদের আমি বোঝাতে পেরেছি। কোশ্চেন যেহেতু কম, তার মানে আমি বোঝাতে সক্ষম আর কি। আচ্ছা, ক্লাসটা হবে একটু রাত্রে নিতে হবে। আপনারা যদি চান শুক্রবারে সকালেও নিতে পারি, অথবা রাত 10:30টাও নিতে পারি, কারণ শুক্রবারে আমি আরেকটা ক্লাস নিই, আপনার ফার নেই আর কি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাকাউন্টিং। হুম হুম হুম। ভাইয়া তো শুক্রবার সকালে বলতে কখন? 9টার দিকে। না না না, আর আমার যদি অফিস আছে। আচ্ছা, তাহলে আমার এই 9:30 রাতেই 10:30। আমি চলেন, রাতেই আমি চলেন ভাই। 1টার পরে ফ্রি, 1টা 1:30টার পরে। না না না, তাহলে 10:30টার পরে নিতে হবে, হ্যাঁ। তাই কারণ নেন, আমার সমস্যা নেই। দুইটা ক্লাস তো, অবশ্য সমস্যা হুম। নেই, এটা 1 থেকে 1.5 ঘন্টার ভিতর ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ হ্যাঁ, রাতে সমস্যা নেই, 10টা 10:30 হলে সমস্যা নাই। আচ্ছা, আমি না আমার কথা তাহলে বলছি। শুক্রবারকে 9টায় না, শুক্রবার একটাও 10:30, মানে না, 2 দিন, কোন 2 দিন ফিক্স এক করলেন এইটা একটু যদি বলেন। একটা দিন আপনার 10:30টায় করতে হবে। এইটা কি ওয়েডনেসডেতে? না, ফ্রাইডেতে। ফ্রাইডেতে? আর আরেকটা দিন কোন দিন আমরা 9টায় তাহলে? 9টায়। ওয়েডনেসডে তার মানে হ্যাঁ, ওয়েডনেসডে 9টায়, ফ্রাইডে 10:30টায়। সাড়ে হ্যাঁ, 10টায়। ওকে আচ্ছা ওকে আচ্ছা, ফাইন। মানে ওকে জি। একদিন আর কি 10:30টায় করতে হবে, কারণ ওই একটু মানে আমি দুইটা সাবজেক্ট ওকে, নো ওয়াইজ প্রবলেম নো প্রবলেম। একটু হয়ে গেছে আর কি। না, এটা এটা আমার মনে হয় ইনিশিয়ালি আপনি এই দিন এবং টাইমটা যদি ফিক্স করেন সেটা ভালো হয়। আর যদি বলেন যে আজকেরটা 9টা 9:30 হলো, এর পরেরটা 10:30 হবে, ওইটা হলে হয় কি, ওই তখন আপনার টেক্সটের জন্য বসে থাকতে হয় যে আসলে কোন ডেটে এটাকে না, আপনি আমি নিলে আগেই হয়। আগেই আপনাদের টেক্সট করে দেব ইনশাল্লাহ, এটা কোনো বিষয় হবে না ইনশাল্লাহ। আর আচ্ছা 2 আচ্ছা। নম্বর কথা হলো, আপনাদের এই আমার এই পুরো ক্লাসটাই রেকর্ডেড। আমার একটা ইউটিউব আছে, আপনি ওখানে আপলোড করে দিব।